আসলে এই বিভিন্ন দলের এই যে সরকারের বিরুদ্ধে অভিযোগ, যা সব অভিযোগে অমূলক তা না, এই সরকারের ব্যর্থতা বেশুমার। একটা গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের কাজের যে গতি এবং কাজের যে দক্ষতা প্রদর্শন করার দরকার ছিল, তাদের গতি, দক্ষতা কিংবা কার্যপদ্ধতি কোনোটাই সাধারণ মানুষকে তো দূরের কথা, যারা পর্যবেক্ষণ করে তাদেরকে পর্যন্ত আশ্বস্ত করতে পারেনি। আপনি প্রতিটা সেক্টর ধরে ধরে দেখবেন তারা কোনো রকম গত এই 1 বছর 3 মাস সময়ে এমন কোনো একটা পদক্ষেপ নেয়নি যেটা এই দেশকে এগিয়ে নিতে খুব যুগান্তকারী একটা উদাহরণ হিসেবে থেকে যেতে পারে। আমাদের সবাইকে দৃষ্টি নিবদ্ধ করে রাখতে বাধ্য করেছে ওই এক কমিশনের প্রতি, যেখানে সব দলকে ডেকে নিয়ে তারা আলোচনা করবে, বিটিভি সেটা লাইভ টেলিকাস্ট করবে, ফেসবুকে দেখানো হবে, আমরা প্রতিদিন টক শোতে আপনারা ডাকবেন এবং সে বিষয় নিয়ে আলোচনা করব। সমস্ত লোক শুধু সংস্কার আলোচনা, 84টা একমত হয়েছে, কতটা একমত হয়নি, কি হয়েছে, এগুলো নিয়ে আলোচনা করে করে দিন পার করে গেছি আমরা গত 1 বছর 3-4 মাস। অথচ বিভিন্ন ইস্যু ধরে ধরে যেখানে এরা কাজ করতে পারতো, যেটার জন্য ওই যে ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করে আর পিকনিক মুডে আলোচনার দরকারই ছিল না, সেই কাজগুলো তো তারা হাত দেয়নি। ফলে এই সরকারের সমালোচনার অনেক জায়গা আছে, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো এদের উপর চাপ প্রয়োগ করার জন্য আবার প্রত্যেকেই এক একটা ইস্যু নিয়ে এদের উপর একটা প্রেশারে রাখে। মনে করে যে আমি প্রেশারে না রাখলে উনি আমাকে না দাম না দিয়ে যদি ওর পক্ষে বেশি কাজ করে, এইটা একটা ইস্যু। কিন্তু সেটা হচ্ছে গিয়ে একটা ধোঁয়াশা মার্কা একটা কথা থাকে। তো জামায়াতের নায়েবে আমির এবং আসিফ নাহিদ যেটা করেছেন, এই দুইটা, বিশেষ করে জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের, এটা শুধু ব্ল্যাকমেইলিং না, এটা এক ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি আমার মনে হয়। কারণ হচ্ছে তিনি বলছেন যে উপদেষ্টাদের অনেকের মানে ষড়যন্ত্রের কল রেকর্ড এবং নাম তার কাছে আছে। শেখ হাসিনার আমলে কিছু কিছু টেলিভিশনের দায়িত্বই ছিল বিভিন্ন অপোজিশনের ব্যক্তিদের কল রেকর্ড, কনভারসেশন সেটা হাতে তুলে দেওয়া, এবং যখন বিভিন্ন দলের এরকম কোনো কর্মসূচি বা কিছু হয়, সরকারের একটু বেকায়দায় থাকে, তখন ওই কল রেকর্ডটাকে শুনিয়ে আলোচনায় সবার মনোযোগ ওই দিকে নেওয়া যে এরা খারাপ আচরণ করছে, খারাপ ষড়যন্ত্র করছে, দেশ ধ্বংস করে ফেলছে, এই সব বিষয়, এই অনৈতিক কাজগুলি করত বিভিন্ন বাহিনী দিয়ে শেখ হাসিনা। আজকে এই সরকারের সময় উপদেষ্টাদের কোনো কথা, বৈঠক, কল, সেটা যদি রেকর্ডকৃত আকারে জামায়াতের নায়েবে আমিরের হাতে পৌঁছায়, কি পদ্ধতিতে পৌঁছেছে, তার মানে তারা ওই চ্যানেল মেনটেন করছে, সেটা অনৈতিক তো বটেই। সেই অনৈতিকতাটাকে তিনি আবার এদেরকে ব্ল্যাকমেইলিং করার জন্য, একটা প্রেশার ক্রিয়েট করবার জন্য ছেড়ে দিলেন বাতাসে যে আপনাদের অনৈতিকতার বা এই ষড়যন্ত্রের এই রেকর্ড, এই প্রমাণ আমার হাতে কিন্তু আছে, আপনারা আমার কথা মতো কাজ করবেন, না হলে আমি ফাঁস করে দিব। আপনি তাদেরকে এই জুজুর ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করতে চান। এই গণঅভ্যুত্থান পরবর্তী এই সরকার হচ্ছে গণঅভ্যুত্থানের পক্ষের ছাত্র জনতা, রাজনৈতিক শক্তি সবার সমর্থনে গঠিত সরকার। তারা অঙ্গীকারবদ্ধ গণঅভ্যুত্থানের পক্ষের স্পিরিট ধারণ করে দেশের পক্ষে কাজ করতে। তারা সেটা না করে থাকলে তারা বিচারের যোগ্য বিচার হওয়া উচিত তাদের। তাহলে জামায়াতের আমিরের, নায়েবে আমিরের উচিত এটা প্রধান উপদেষ্টার কাছে দেওয়া, আইন প্রয়োগকারী সংস্থার হাতে দেওয়া, বিভিন্ন গোয়েন্দা সংস্থার হাতে দেওয়া, এবং বিচারের জন্য নিশ্চিত করা অথবা এখান থেকে সরে যেতে বাধ্য করা এবং সরে যাওয়া এবং বিচার। সেটা না করে তারা মনে করা হয় যে অনৈতিক লোকদের দিয়ে কাজ আদায় করা সহজ। কেউ কেউ বলে না যে অনৈতিক লোকদের আমি বসিয়ে রাখবো, কারণ ওর অনৈতিকতার তথ্য প্রমাণ আমার হাতে থাকবে, আমি ওইটা দেখিয়ে দেখিয়ে কাজ আদায় করব, যেটা শেখ হাসিনা করতো। সে গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিদের দিয়ে অনৈতিক কাজ করিয়ে তার রেকর্ড করে তার হাতে রেখে তাদেরকে দিয়ে অনৈতিক কাজ করাতো। ঠিক একই পদ্ধতিতে নায়েবে আমির সেই কাজটা করছে এবং এই জুজুর ভয় দেখা। আমি জাস্ট একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যেটা অস্থিতিশীলতার পর ইঙ্গিতবাহী, যদিও এখনও পরিস্থিতিটা স্থিতিশীল নয়, কিন্তু এই ক্রাইসিস মোমেন্টে যদি জুডিশিয়ারি ঠিকঠাক মতো কাজ করে, ল এনফোর্সিং এজেন্সি নিয়ে কথা বলেছেন ব্যারিস্টার সরওয়ার, এগুলো কি আপনি কি মনে করেন যে যথাযথভাবে ফাংশন করছে বা সেখানে কোনো দুর্বলতা দেখেন না সক্ষমতা দেখেন?
না, দুর্বলতা তো অবশ্যই আছে। আপনার মাঝখানে একটা রিপোর্টে দেখলাম প্রায় ৪৩,০০০ লোক গ্রেফতার করা হয়েছে এই ফ্যাসিবাদের পক্ষের বিভিন্ন অপরাধ করবার জন্য। তার মধ্যে ৭৩ বা ৭৪% জামিন পেয়ে গেছে। কারা জামিন পাচ্ছে? তাহলে এই মামলাগুলো কিভাবে হয়েছিল, তার জামিনটা কিভাবে হচ্ছে, সেটা বিশ্লেষণ করলেই তো বোঝা যাবে যে আমাদের কি সক্ষমতার ঘাটতি, নাকি এখানে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে। শুধুমাত্র আপনার ওই যে নানান দিকে বিস্তৃত করে মানুষকে দৃষ্টি নিবদ্ধ রেখে কেউ কেউ বিশেষ কোনো কর্নারের সঙ্গে সমঝোতায় যাচ্ছে কিনা, সেই দিকটা ভাবা দরকার। আমার কাছে মনে হয় এই সরকারের গোটা সরকারটা এমনিতেই দুর্বল, রাজনৈতিক ভিত্তি যেহেতু নাই, প্রশাসন 16 বছর ধরে সাজানো আওয়ামী লীগের সেই প্রশাসনই বহাল আছে বেশিরভাগ ক্ষেত্রে। গুটি কয়েক পদে যেখানে আবার বসানো হয়েছে সেখানে এই রাজনৈতিক মেরুকরণে আমার লোক বসাবো বলে কারা কার লোক বসালো, কোথায় কে কে বসলো, সেই সব প্রতিযোগিতার মধ্যে ঢুকে গেছে। এবং সেই তারাই আবার ওই অনৈতিক লোকগুলাকে, অপরাধী লোকগুলাকে বা ফ্যাসিবাদের সুবিধাভোগী লোকগুলোকে বসিয়ে রেখেছে, কারণ তাদেরকে এদের কথা মতো চালাতে পারবে, তারা চুপচাপ হুকুম তামিল করে যায়। সেই প্রশাসন, সেই পুলিশ, সেই তাদের দিয়ে আপনি খুব ভালো কাজ আশা করতে পারবেন না। তারপর শেষ কথাটা বলি, এই সরকার কয়েক মাস ধরে অন্তত তারা একটা যাই মুডে চলে গেছে, এক্সিট মুড। সেফ এক্সিট শব্দটা আমি বললাম না, এক্সিট মুডে চলে গেছে, যে এখন তারা দেশ চালাতে পারছে না। নানামুখী প্রেশার, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে, জনগণের মধ্যে নানান রকমের ক্ষোভ দানা বেঁধে উঠছে, দাবি উঠছে, অর্থনৈতিকভাবে দেশ খুবই খারাপ পথে যাচ্ছে, বিনিয়োগ নাই, সব কিছু মিলিয়ে আবার রাজনৈতিক দলগুলোর বিভেদের তৈরি হচ্ছে এদের মধ্যে, তাদের সহযোগিতা কমে যাচ্ছে। ফলে যে কোনো উপায়ে এখন একটা ইলেকশন দিয়ে সরে যেতে পারলে বাঁচে, আপনি সেটা মনে করেন? এইরকম একটা মুড তাদের মধ্যে চলে আসায় এখন কাজ আগের থেকে আরো দুর্বল হয়ে জি ব্যারিস্টার সরওয়ার, আমি জাস্ট এই যে বিচার বিভাগ, পুলিশ, কারাগার খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এবং কোনো উন্নতি কি দেখেন, না অবনতি হচ্ছে, বা না একই আগের মতোই তার একটা ধারাবাহিকতা, মানে আগের ধারাবাহিকতার মতো আছে? আগের সে খারাপ হয়েছে। আমি জিল্লুর ভাই, আগের বলতে আমি প্রিভিয়াস রিজিমের কথা, যে আওয়ামী ফেসিজমের সময় যে চাঁদা ছিল সেই চাঁদার পরিমাণ বেড়ে গেছে। ফেসিজমের সময় যে মিথ্যা মামলা এবং মামলা বাণিজ্য হতো সেটাও বেড়ে গেছে, এবং হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে। আমি সায়ন্ত ভাই, আমরা তো হিউম্যান রাইটস নিয়ে অনেক কাজ করছি, আমরা বইও বের করছি, এবং আমি নিজেও ভোগান্তির শিকার হয়েছি, বহুতভাবে ভিকটিম হয়েছি। আমি দুইটা ঘটনা আপনাকে বলি। জেলও খেটেছেন আপনি? হ্যাঁ, জেলও খেটেছি আমি। সো হিউম্যান রাইটস ভায়োলেশন এরকম হচ্ছে যে এগুলো দেখার কেউ নাই। একজন বন্দি যখন থাকে, সেই বন্দি আপনার কাকে ডান্ডা বেরি পড়াই আনবে আর কাকে আনবে না, এইটা তাদের সুইট উইল। নিয়ম হলো দুর্দর্শ যারা, এখানে অনেক ইনোসেন্ট লোককে সিম্পলি যে ধরা পড়ছে এই ফেসিজম বিরোধী মামলায়, এনে মনে করেন কাশিমপুর কারাগারে 10টার সময় গেল, তাকে সেই ডান্ডা বেরিটা খুললই না, অথচ সেখানে লোক থাকার কথা। তারা যখন জেলের ভিতরে ঢুকবে ডান্ডা বেরি খুলবে। সো এই লোকগুলো কীভাবে টয়লেটে যাবে, কীভাবে ঘুমাবে, নো ওয়ান ইজ দেয়ার টু সি, কেউ দেখে না। তারপর এই যে এখন সোন অ্যারেস্ট একটা বাণিজ্য সৃষ্টি হয়েছে। আমি সেদিন কোর্টে একটা মুভ করলাম, উত্তরার একই থানা থেকে, মানে এমনিতেই আসামি আছে 100-র উপরে, 100-150, এবং প্রত্যেকটা আসামি ওই যে শেখ হাসিনা থেকে শুরু করে সব মানে ক্যাবিনেট এই 14 মাসে এটা ঠিক করতে পারলাম। সেইখানে আরও সোন অ্যারেস্ট। একটা আলোচনায় আপনিও আনছিলেন, আমাদের কলিগ ব্যারিস্টার হাসান, তাকে এই মানে সোন অ্যারেস্ট একটা নিয়ে গেছে বনানী থানা থেকে। কোর্ট দেখলাম এই একটা জায়গায় ইন্টারভেন করেছে যে সোন অ্যারেস্ট দেখা নাই। সোন অ্যারেস্ট দেখাতে হলে মানে ফাউন্ডেড হতে পারে, ডিপ ফাউন্ডেড, তাকে সোনার